রাজনীতি এখন আর কেবল নীতি আদর্শ ও জনসেবার গণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের দিনে রাজনৈতিক মঞ্চে কোন দল কবে আসছে, কে কোন প্রতীক নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আর পর্দার আড়ালে কোন অঙ্কের খেলা চলছে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। ঠিক এমনই একটা অদ্ভুত রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে এবং তার বিদেশে পড়াশোনার খরচ। সাধারণ মানুষের প্রশ্ন, একজন সাধারণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পক্ষে কিভাবে সম্ভব হলো ছেলেকে আমেরিকায় পাঠিয়ে লক্ষ লক্ষ বা কোটি টাকা খরচ করে উচ্চশিক্ষা দেওয়ানো? এই প্রশ্নটা আজ কেবল চায়ের কাপে ঝড় তুলছে না, বরং পৌঁছে গিয়েছে তথ্যের অধিকার বা আরটিআই অ্যাক্টিভিস্টদের টেবিলে, যা নিয়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক এবং আইনি টানাপোড়েন। ঘটনার সূত্রপাত সুরাটের এক সচেতন আরটিআই অ্যাক্টিভিস্ট অমিত তিওয়ারির হাত ধরে। তিনি সোজা সওয়াল তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকের পারিবারিক আর্থিক উৎস নিয়ে। অমিত তিওয়ারির মূল প্রশ্নটা অত্যন্ত সোজা কিন্তু তীক্ষ্ণ। অভিজিতের বাবা ভগবান রাও দেবকে মহারাষ্ট্র সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন, একজন সরকারি চাকুরিজীবী যার আয়ের উৎস নির্দিষ্ট এবং সীমিত। তিনি কিভাবে তার ছেলের বিদেশের মাটিতে উচ্চশিক্ষার মতো অত্যন্ত ব্যয়বহুল খরচ যোগালেন? এই বিশাল অঙ্কের টাকার উৎস কি? মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারেও যেখানে বিদেশে পড়াশোনার কথা ভাবলে হাজারবার চিন্তা করতে হয়, সেখানে একজন রিটায়ার্ড সরকারি কর্মীর পক্ষে এই অর্থ যোগান দেওয়া কি আসলেই সম্ভব, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গোপন আর্থিক লেনদেন বা বেনামি সম্পত্তির গল্প? এই সমস্ত সন্দেহ দূর করতেই এবার সরকারি তদন্তের দাবি তুলেছেন ওই আরটিআই কর্মী। বিষয়টা এখানেই থেমে থাকেনি, এর সঙ্গে জড়িয়ে পড়েছে জাতীয় স্তরের রাজনীতি এবং দেশের আইনি জগতের এক অন্যতম চর্চিত নাম, প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। কিছুদিন আগে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পেপার লিক বিতর্ককে কেন্দ্র করে দিল্লিতে বড়সড় আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের জেরে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রতিবাদী এবং বিক্ষোভকারীদের আইনি সহায়তার জন্য একটা লিগ্যাল ডিফেন্স ফান্ড বা আইনি সুরক্ষা তহবিল করার কথা ঘোষণা করেছিলেন কপিল সিব্বল। শুধু তাই নয়, তিনি নিজেই তহবিলে 1 কোটি টাকা অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। আর এই জায়গাতেই বড় প্রশ্ন তুলেছেন আরটিআই অ্যাক্টিভিস্ট অমিত তিওয়ারি। তিনি সোজা চলে গিয়েছেন নির্বাচন কমিশন এবং আয়কর কর্তৃপক্ষের দরবারে। তার দাবি, এই 1 কোটি টাকার বিশাল তহবিল এবং ককরোচ জনতা পার্টির আর্থিক লেনদেন নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি। অমিত তিওয়ারি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের কাছে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন যে ককরোচ জনতা পার্টি আসলে কোন ক্যাটাগরির দল। এটা কি আদৌ ভারতের নির্বাচন কমিশনের কাছে নথিভুক্ত বা রেজিস্টার্ড কোনো রাজনৈতিক দল? গণপ্রতিনিধিত্ব আইন 1951-29 এ ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে হলে যে নিয়মকানুন মানতে হয়, এই ককরোচ জনতা পার্টি কি তা মেনেছে? যদি এই দলটা রেজিস্টার্ড বা নিবন্ধিত না হয়ে থাকে, তবে তারা কিভাবে একটা রাজনৈতিক দলের নামে কাজ চালাচ্ছে এবং জনসমক্ষে বা অনুদান হিসেবে এত বড় অঙ্কের টাকা বা তহবিল গ্রহণ করছে? আইন অনুযায়ী যদি কোনো দল বা সংস্থা নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত না থাকে অথচ রাজনৈতিক দলের তকমা লাগিয়ে তহবিল সংগ্রহ করে, তবে তা সম্পূর্ণ বেআইনি এবং খতিয়ে রাখা দরকার। শুধু নির্বাচন কমিশন নয়, কর ফাঁকি বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ের ওপর নজরদারি চালানোর জন্য আয়কর কর্তৃপক্ষের কাছেও আবেদন জানিয়েছেন ওই অ্যাক্টিভিস্ট। কপিল সিব্বলের ঘোষণা করা ওই 1 কোটি টাকার আইনি সুরক্ষা তহবিলের ওপর কি জিএসটি বা পণ্য ও পরিষেবা কর প্রযোজ্য হবে? এই বিশাল পরিমাণ অনুদান কিভাবে হাত বদল হচ্ছে এবং এর পেছনে আয়কর সংক্রান্ত কোনো অনিয়ম বা ছাড়ের ফন্দি আছে কিনা তা নিয়ে পরিষ্কার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। নিট পেপার লিক কাণ্ডের পর দিল্লির রাস্তায় যে আন্দোলন হয়েছিল, তার সঙ্গে ককরোচ জনতা পার্টির যোগসূত্র এবং হঠাৎ করে কোটি টাকার লিগ্যাল ফান্ড ঘোষণা, পুরো বিষয়টাকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আজকের এই কর্পোরেট এবং সোশ্যাল মিডিয়া নির্ভর রাজনীতিতে নতুন নতুন দল বা সংগঠনের আত্মপ্রকাশ নতুন কিছু নয়, কিন্তু যখনই কোনো অদ্ভুত নামের দল বা চটকদার স্লোগান দেওয়া রাজনৈতিক সত্তা হঠাৎ করে পাদপ্রদীপের আলোয় আসে, তখনই তার পেছনের ব্যাকগ্রাউন্ড বা অর্থভাণ্ডার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। মানুষ জানতে চাইছে, যে দলের মূল ভিত্তি বা পরিচয় নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা রয়েছে, সেই দলের শীর্ষ নেতার উচ্চশিক্ষার ফান্ডিং কোথা থেকে এলো?
বাবা সরকারি চাকরি থেকে অবসর নেবার পর কিভাবে সেই পেনশন বা জমানো টাকায় বিদেশের বিলাসবহুল পড়াশোনা সম্ভব হলো? এই প্রশ্নগুলোর উত্তর যতদিন না মিলছে ততদিন এই বিতর্ক পিছু ছাড়বে না। রাজনৈতিক মহলের মতে গোটা ঘটনাটা একাধারে যেমন স্বচ্ছতা, জবাবদিহির অভাবকে সামনে আনে, তেমনি অন্যদিকে রাজনৈতিক দল গঠনের নামে চলা নানা সমীকরণকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সাধারণ মানুষ যখন চাকরির দাবিতে, পরীক্ষার প্রশ্নপত্র রোধের দাবিতে রাস্তায় নামে, তখন তাদের আন্দোলনকে ঘিরে কিভাবে কোটি কোটি টাকার তহবিল তৈরি হয় এবং সেই তহবিলের উৎস নিয়ে কেন প্রশ্ন ওঠে, তা আজ অত্যন্ত সংবেদনশীল এক ইস্যু। আরটিআই অ্যাক্টিভিস্ট অমিত তিওয়ারির এই পদক্ষেপ প্রমাণ করে যে দেশের সচেতন নাগরিকরা এখন আর কোনো কিছুকেই সহজে ছেড়ে দিতে রাজি নন। তারা প্রতিটা হিসেব কষে দেখতে চান। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন, আয়কর দপ্তর এবং সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো এই বিষয়ে ঠিক কী পদক্ষেপ নেয়। কাকরাট জনতা পার্টির আসল পরিচয় কী, তাদের অর্থের উৎস কোথায়, অভিজিৎ দীপকের বিদেশে পড়াশোনার খরচের আসল রহস্য কী, এবং কপিল সিব্বলের দেওয়া 1 কোটি টাকার তহবিলের পিছনে কোনো আইনি বরখেলাপ আছে কিনা, এই সমস্ত প্রশ্নের আইনি এবং প্রশাসনিক উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। সত্য সামনে আসার পরই স্পষ্ট হবে রাজনীতির অন্দরে চলা এই হাই ভোল্টেজ নাটকের আসল চিত্রটা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছেন। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য তিনি ইনস্টাগ্রামকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। তার প্রতিটা ভিডিওই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। প্রধানমন্ত্রী এমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন যা গত কয়েক সপ্তাহ ধরে জাতীয় রাজনীতির আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। শুধু তাকেই নয়, তার প্রয়াত মাকেও কুরুচিকর ভাষায় অপমান করা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে তিনি জানান তিনি সেই সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়েছেন। ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, কিছু যুবক খুবই অশালীন ভাষা ব্যবহার করেছে, এমন কিছু কথা বলা হয়েছে যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। শুধু আমাকে নয়, আমার প্রয়াত মাকেও অত্যন্ত কুরুচিকর ভাষায় অপমান করা হয়েছে। তিনি আরও বলেন, গালিগালাজ করে কোনো সমস্যার সমাধান হয় না। কাউকে আদালতে টেনে নিয়ে যাওয়া, শাস্তি দেওয়া বা হয়রানি করলেও পরিস্থিতির পরিবর্তন হবে না। আমি তাদের ক্ষমা করতে চাই। যারা ভুল পথে গেছে তাদের সঠিক পথ দেখানো উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।